নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেহেতু এই ভিডিওটা একটু না স্কিপ করে তোমাদের পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল, যদি আই লিগের বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা যায়, তো তোমরা জানো আই লিগের নতুন দল ইন্টারকাশি তারা তাদের বিরুদ্ধে অন্যায্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই বিষয় নিয়ে ইন্টারকাশি ম্যানেজমেন্ট তারা ক্যাসের দ্বারস্থ হয়েছিল এবং ক্যাসের তরফ থেকে এর আগেই ইন্টারকাশির অনুকূলে একটা সিদ্ধান্ত জানানো হয়েছে এবং ক্যাসের কাছে এবার দ্বিতীয় মামলার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইন্টারকাশি ম্যানেজমেন্ট। আর সেই মতনভাবেই গতকাল ক্যাসেতে ইন্টারকাশির অভিযোগ নিয়ে বৈঠক করা হয়। তবে গতকালের ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি ক্যাসের তরফ থেকে, এবং যেমনটা জানা গেছে আগামী 18 তারিখ ক্যাসের তরফ থেকে ইন্টারকাশির করা মামলার চূড়ান্ত সিদ্ধান্তটা জানানো হবে। আর ওই 18 তারিখের রায়ের পরেই চূড়ান্ত হয়ে যাবে গত মৌসুমের আই লিগ চ্যাম্পিয়ন কোন দল হয়েছে। সেহেতু আগামী 18 তারিখ ইন্টারকাশি ও আই লিগের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, সেটা বলাই যায়। সেক্ষেত্রে আগামী 18 তারিখের রায়ের দিকে আমাদের সকলেরই কিন্তু নজর থাকবে। তো যাই হোক, এবার যদি আইএসএলের বিষয় নিয়ে কথা বলা যায়, তো তোমরা জানো বর্তমানে দাঁড়িয়ে আগামীতে আর আইএসএল আমরা দেখতে পাবো নাকি, সেই বিষয়টা দাঁড়িয়ে রয়েছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর। এবং সুপ্রিম কোর্টের রায়ের পাশাপাশি এফএসডিএল ও এআইএফএফের সমস্ত ঝামেলা মিটমাট হয়ে তারা আগামীতে পথ চলার সিদ্ধান্ত নিয়ে নতুন চুক্তিপত্র সই করে নাকি, সেই বিষয়ের ওপর। তো তোমাদের এর আগেই জানিয়ে দিয়েছিলাম এফএসডিএলের তরফ থেকে এআইএফএফের কাছে নতুন এক অফার পাঠানো হয়েছে। তবে সেই অফারে এআইএফএফ তেমন একটা রাজি নয়, যার ফলে দুই পক্ষের মধ্যে নতুন চুক্তিপত্রে সই হয়নি। অপরদিক দিয়ে আবার এফএসডিএল চাইছে না এআইএফএফের ইচ্ছা অনুযায়ী অর্থ খরচ করতে, যার ফলে পুরো বিষয়টাই কিন্তু বর্তমানে বেশ জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এর মাঝেই যে একটা খুশির আলো দেখা গেছে বা জানা গেছে, সেটা হচ্ছে এআইএফএফ পরিকল্পনা করেছে তারা এফএসডিএলের কর্মকর্তাদের সাথে একটা বৈঠক সারবে এবং ওই বৈঠকে এআইএফএফের তরফ থেকে যে সমস্ত প্রস্তাবগুলি রাখা হবে সেগুলি হচ্ছে আইএসএলের রেলিগেশন এবং প্রমোশনের বিষয়ে তারা একটা প্রস্তাব জানাবে। এর পাশাপাশি আগামীতে কোন পরিকল্পনায় এগোনো যাবে সেই বিষয়েও তারা কথাবার্তা বলবে। এছাড়া এফএসডিএলের কাছে আইএসএলের সমস্ত দায়িত্বভার তুলে দিয়ে বাকি সমস্ত টুর্নামেন্টের দায়িত্বভার রাখবে এআইএফএফ। তবে সবথেকে বড় যে শকিং নিউজটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এআইএফএফ তারা পরিকল্পনা করেছে আইএসএলের চ্যাম্পিয়ন দলকে এএফসির ডিরেক্ট স্লটটা দেওয়া হবে, যেমনটা এর আগে দেওয়া হতো, এবং আই লিগ চ্যাম্পিয়ন দলকে এএফসির নকআউট স্লটটা দেওয়া হবে, যেটা এতদিন পর্যন্ত সুপার কাপের চ্যাম্পিয়ন দলকে দেওয়া হতো। তো এই সমস্ত বিষয় নিয়েই এআইএফএফের কর্মকর্তারা এফএসডিএলের সাথে একটা বৈঠক সারতে চাইছে। তবে এই বৈঠকটা অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের রায় জানানোর পর। সেহেতু এটা বলাই যায় ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এআইএফএফ তারাও হয়তো একটু হলেও ঝুঁকতে বাধ্য হয়েছে এফএসডিএলের সামনে। তবে এআইএফএফের তরফ থেকে যে সমস্ত পরিকল্পনাগুলো করা হয়েছে, সেই সমস্ত পরিকল্পনাগুলির মধ্যে সবথেকে বাজে পরিকল্পনাটা হচ্ছে আই লিগের চ্যাম্পিয়ন দলকে এএফসির স্লট প্রদান করার সিদ্ধান্ত। কারণ আই লিগের দলগুলি তেমন মানের দল গঠন করে না যারা এশিয়া মঞ্চে তেমন একটা দাগ কাটতে পারবে বা ভালো ফলাফল করতে পারবে। শুধু এতদিন পর্যন্ত যেমনভাবে এএফসির স্লটটা আইএসএল চ্যাম্পিয়ন ও সুপার কাপ চ্যাম্পিয়ন দলকে দেওয়া হতো, সেই নিয়মটাই কিন্তু হয়তো বেস্ট ছিল। তো যাই হোক, এআইএফএফের এই নতুন পরিকল্পনাগুলোতে এফএসডিএল কতটা সায় দেয় সেটাই দেখার বিষয় হবে। তবে যে করেই হোক আইএসএল যে বন্ধ হচ্ছে না এটা কিন্তু ক্লিয়ার, এবং আমরা আশা করব দুই পক্ষই তারা মিলিত হয়ে নিজেদের সমস্যাটাকে মিটিয়ে নিয়ে নতুন এক চুক্তিপত্রে সই করবে এবং আইএসএলকে আবারও কন্টিনিউ করবে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও আই লিগের চ্যাম্পিয়ন দলকে এএফসির স্লট দেওয়ার যে পরিকল্পনা করা হয়েছে এআইএফএফের তরফ থেকে, এটা কি সঠিক পরিকল্পনা হবে নাকি ভুল পরিকল্পনা। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো এবার পরবর্তী আপডেটগুলো বেরিয়ে আসছে আইএসএলের ট্রান্সফার রিলেটেড। আর এই লিস্টে সর্বপ্রথম আপডেটগুলো বেরিয়ে আসছে জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট তারা এই মৌসুমে নিজেদের দলকে বেশ দারুণভাবে গুছিয়ে নিতে ব্যস্ত রয়েছে ট্রান্সফার মার্কেটে, যার ফলে ইতিমধ্যেই বেশ কিছু প্লেয়ারকে নিজেদের দলে চূড়ান্ত করে নিয়েছে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট। আর সেই সমস্ত প্লেয়ারগুলি হচ্ছে 34 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার আশুতোষ মেহতা, 29 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জার্মানপ্রীত সিং, 24 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার মনবীর সিং, 25 বছর বয়সী ভারতীয় লেফট উইং পজিশনের প্লেয়ার ভিন্সি ব্যারেটো, 27 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার সার্থক গোলুই,
25 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার কেলভিন ব্যারেটো, 32 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার জয়েশ রানে, 27 বছর বয়সী ভারতীয় ডিফেন্ডার নিশু কুমার এবং 27 বছর বয়সী ভারতীয় স্ট্রাইকার ড্যানিয়েল লালহেন পুইয়া। তো এই 9 জন ভারতীয় প্লেয়ারকেই এবার নিজেদের দলে সই করে জামশেদপুর এফসি ম্যানেজমেন্ট তারা তাদের স্কোয়াডকে আরও খানিকটা শক্তিশালী করে তুলল। সেহেতু এই মরশুমে জামশেদপুর এফসি তারা কেমন পারফরমেন্স করে সেটাই কিন্তু দেখার বিষয় হবে। তো এবার পরবর্তী আপডেটটা বেরিয়ে আসছে পাঞ্জাব এফসিকে নিয়ে। তো পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট তারাও কিন্তু নিজেদের দলের নতুন সাইনিংগুলো করা শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যেই 25 বছর বয়সী ভারতীয় তরুণ ডিফেন্ডার ভিঘ্নেশ ভার্গিটিসকে ইন্টারকাশি দল থেকে নিজেদের দলে সই করিয়ে নিজেদের ডিফেন্স লাইনকে শক্তিশালী করে তুলল পাঞ্জাব এফসি ম্যানেজমেন্ট। তো এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গলকে নিয়ে। এই মরশুমে ট্রান্সফার মার্কেটে সবথেকে বেশি অ্যাক্টিভভাবে কাজ করে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই নিজেদের দলে বেশ কিছু ভারতীয় ও বিদেশি প্লেয়ারকে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট চূড়ান্ত করে নিয়েছে, সেটা তোমরা জানো। এই মরশুমে একটা ভালো দল গঠন করে আবারও ভারতীয় ফুটবলে নিজেদের পুরনো ছন্দে ফিরতে মরিয়া লাল হলুদ ম্যানেজমেন্ট, যার কারণে দিনের পর দিন নিজেদের স্কোয়াডকে আরও বেশি শক্তিশালী করে তুলছে ইস্ট বেঙ্গল কর্মকর্তারা। এই মরশুমে নিজেদের ডিফেন্স লাইনকে আরও বেশি মজবুত করতে তৎপর ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, যার কারণে ইতিমধ্যেই নিজেদের দলে 2 সেরা ডিফেন্ডারকে এবার কিন্তু চূড়ান্ত করে নিল ইস্ট বেঙ্গল, যাদের মধ্যে প্রথমজন হচ্ছেন 26 বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার কেভিন সিবেল্লে এবং দ্বিতীয়জন হচ্ছেন 23 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক পজিশনের প্লেয়ার জয় গুপ্তা। আর এই 2 জন প্লেয়ারকে যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট নিজের দলে সই করবে সেটা কিন্তু এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছি। তো এই 2 সেরা তরুণ ডিফেন্ডারকে নিজের দলে চূড়ান্ত করে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা যে ট্রান্সফার মার্কেটে রীতিমতন একটা বড় চমক ছুড়ে দিল সেটা বলাই যায়। যেমনটা খবর 1+1 ইয়ারের কন্ট্রাক্টে এই কেভিনকে নিজের দলে চূড়ান্ত করে নিয়েছে ইস্ট বেঙ্গল। তো তোমরা জানো বেশ কিছুদিন আগে মোহনবাগান ম্যানেজমেন্টের নজরে ছিল এই কেভিন, তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা টম অ্যালড্রেডের সাথে নতুন করে চুক্তিবৃদ্ধি করে নেওয়ার পর তারা কিন্তু কেভিনের ডিলে আর নতুন করে এগোয়নি। আর মোহনবাগান ম্যানেজমেন্টের স্কাউট করা সেই কেভিনকেই এবার কিন্তু নিজেদের দলে সই করে ট্রান্সফার মার্কেটে বাজিমাত করলো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। অপরদিক দিয়ে আবার তেকচাম অভিষেক সিংয়ের ডিলটা বেশ জটিল হওয়ার পর জয় গুপ্তার ডিলে অল আউট ঝাঁপিয়েছিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। আর অবশেষে এবার কিন্তু 1,60,00,000 টাকা ট্রান্সফার ফির বিনিময়ে এফসি গোয়া থেকে জয় গুপ্তাকে একটা লম্বা চুক্তিতে নিজেদের দলে চূড়ান্ত করে নিল ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট। তবে এই জয় গুপ্তার সই আবার কিন্তু তেমন একটা খুশি হতে পারেনি ইস্ট বেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় অ্যালভিটো তিনি বলেছেন জয় গুপ্তাকে এত টাকা ট্রান্সফার ফি দিয়ে সই করানোটা বোকামিই হয়েছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের, কারণ জয় গুপ্তা সে গত মৌসুমে এফসি গোয়া দলের হয়ে তেমন একটা গেম টাইম পায়নি। এছাড়া জয় গুপ্তা সে জাতীয় দল থেকেও বাদ পড়ে গেছে। সেক্ষেত্রে জয় গুপ্তাকে এত টাকা খরচ করে নিজের দলে সই করে খুব একটা লাভবান হয়নি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই কিন্তু দাবি করছে অ্যালভিটো। অপরদিক দিয়ে আবার জয় গুপ্তাকে ছেড়ে এফসি গোয়া ম্যানেজমেন্ট কোনো ভারতীয় প্লেয়ারকে ছাড়ার জন্য সর্বাধিক ট্রান্সফার ফির রেকর্ড কিন্তু তারা গড়ে ফেলল। তবে এটা বলাই যায় জয় গুপ্তার আগমনে ইস্ট বেঙ্গলের বা প্রান্ত কিন্তু বেশ খানিকটা শক্তিশালী হয়ে গেল। তবে ইস্ট বেঙ্গলের বা প্রান্তটা শক্তিশালী হয়ে গেলেও ডিফেন্স লাইনের ডান প্রান্তটা সামলানোর জন্য কাকে দলে সই করায় ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট সেই দিকেই আমাদের নজর থাকবে। তো যাই হোক, এবার পরবর্তী আপডেটগুলো মোহনবাগানকে নিয়ে। তবে পরবর্তী আপডেটগুলো নিয়ে আলোচনা করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই ভিডিওতে একটা লাইক করোনি বা লাইক করতে ভুলে গেছো, তারা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তারা রোজ রোজ এইরকম নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। আর তোমরা ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য রোজ রোজ এইরকম নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসতে আমাদেরও ভালো লাগবে। সেহেতু অবশ্যই যারা ভিডিওতে এখনও লাইক করোনি এবং চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আর দেরি না করে আমাদের ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। এই মৌসুমের সিএফএলের প্রথম 4 ম্যাচের মধ্যে 2 ম্যাচে জয় এবং একটাতে ড্র এবং একটা ম্যাচ হেরে আজ দুপুর 3টে থেকে কালীঘাট এমএসের বিরুদ্ধে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামতে চলেছে মোহনবাগান দল। 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান। অপরদিক দিয়ে 5 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে পয়েন্টস টেবিলের নবম স্থানে রয়েছে কালীঘাট। সেক্ষেত্রে এটা বলাই যায় কালীঘাটের তুলনায় ধারেও ভারে মোহনবাগান তারা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে এই মৌসুমের সিএফএল মঞ্চে। আর আজকের ম্যাচে মোহনবাগানকে আরও খানিকটা শক্তিশালী করে তুলতে পারে সুহেল আহমেদ ভাট, কিয়ান নাসিরি, দীপেন্দু বিশ্বাস এবং গ্লেন মার্টিন্সরা। যেমনটা খবর মোহনবাগান দলের এই 4 জন প্লেয়ারকে আজ মাঠে নামাতে পারে কোচ ডেগি কার্ডোজো। গত 4 ম্যাচে মোহনবাগান দলের একজন পজিটিভ স্ট্রাইকারের অভাব আমরা লক্ষ্য করেছিলাম।
তবে আজ থেকে যদি সুহেল আহমেদ ভাট বা কিয়ান নাসিরিদের মাঠে নামায় কোচ ডেগি কার্ডোজো, তাহলে মোহনবাগান দলের স্ট্রাইকার পজিশনে যেমন শক্তি বাড়বে, ঠিক তেমনভাবেই মোহনবাগানের সিএফএল স্কোয়াডটাও কিন্তু বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে। এর পাশাপাশি আবার দীপেন্দু বিশ্বাসের মতন অভিজ্ঞ ডিফেন্ডার এবং গ্লেন মার্টিন্সের মতন অভিজ্ঞ মিডফিল্ডারের আগমনে মোহনবাগান যে এই মৌসুমের সিএফএলের অন্যতম শক্তিশালী দলে পরিণত হতে চলেছে সেটার বলার অপেক্ষা রাখে না। তো এই ম্যাচে লাইভ টেলিকাস্ট করা হবে SSEN নামক অ্যাপে, সেটা তোমরা জানো। তবে এই অ্যাপে খেলা দেখতে গেলে তোমাদের কিন্তু সাবস্ক্রিপশান নিয়ে খেলা দেখতে হবে। তবে যারা সাবস্ক্রিপশান নিতে পারছো না তাদের জন্য আমরা এই ম্যাচের ফ্রি লাইভ লিঙ্ক দেওয়ার ব্যবস্থা করব। সেহেতু যারা যারা ফ্রিতে এই ম্যাচটা দেখতে চাইছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা আর দেরি না করে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফ্রিতে খেলা দেখার জন্য। কারণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু এইরকম গুরুত্বপূর্ণ ম্যাচগুলির ফ্রি লাইভ লিঙ্ক আমাদের এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। সেহেতু আর দেরি না করে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজ মোহনবাগান যদি একটা বড় ব্যবধানে কালীঘাটকে হারাতে পারে তাহলে মোহনবাগান তারা কিন্তু পয়েন্টস টেবিলের ওপরের দিকে উঠে আসবে। শুধু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আজ মোহনবাগান তারা কি কালীঘাটের বিরুদ্ধে একটা বড় ব্যবধানে জয় তুলে নিয়ে পয়েন্টস টেবিলের ওপরের দিকে উঠে আসতে পারবে। এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো যাই হোক, এবার লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে তেকচাম অভিষেক সিংকে নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমে ট্রান্সফার মার্কেটেই তেকচাম অভিষেক সিংকে নিয়ে একটা বড়সড় লড়াই আমরা দেখতে পেয়েছিলাম। একদিকে ইস্টবেঙ্গল, অপরদিকে মোহনবাগান, আবার এর পাশাপাশি FC গোয়া ম্যানেজমেন্ট তারাও কিন্তু এই তেকচাম অভিষেক সিংকে দলে নেওয়ার জন্য অল আউট ঝাঁপিয়েছিল। তবে বেশ কিছুদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছি তেকচাম অভিষেক সিং সে মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে। আর ঠিক তেমনভাবেই গতকাল মার্কাস মার্গুরাও তিনি আবার জানিয়ে দিয়েছেন মোহনবাগান ও পাঞ্জাব এফসির মধ্যে তেকচাম অভিষেক সিংয়ের ট্রান্সফার ফির বিষয়টা চূড়ান্ত হয়ে গেছে। এবং এর আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম তেকচাম অভিষেক সিংয়ের সাথে মোহনবাগানের টার্মস অ্যান্ড কন্ডিশনটাও এগ্রি হয়ে গেছে। সেহেতু এখন থেকে এটা বলাই যায় তেকচাম অভিষেক সিং সে অফিসিয়ালিভাবে মোহনবাগান দলের প্লেয়ার। তো তোমাদের মনে আছে এই তেকচাম অভিষেক সিংকে মারালো মার্কোয়েজ রোগা তিনি বলেছিলেন সে যেন মোহনবাগানের অফারকে রিজেক্ট করে FC গোয়া দলে সই করে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তেকচাম অভিষেক সিং সে FC গোয়ার অফারকেই রিজেক্ট করে সে মোহনবাগান দলের অফারকে অ্যাকসেপ্ট করে মোহনবাগান দলের নিজের সইটা সেরে নিল। অপর দিক দিয়ে কোচ মানালো মার্কোয়েজ রোগা তিনি কিন্তু ঘটিবাটি সবটাই হারালেন। কারণ একদিকে তেকচাম অভিষেক সিং সেও যেমন হাতছাড়া হয়ে গেছে FC গোয়া দলের, অপর দিক দিয়ে আবার জয় গুপ্তা সেও কিন্তু হাতছাড়া হয়ে গেল FC গোয়ার। সেহেতু অপরের ক্ষতি চাইলে যে নিজের ক্ষতি হয়ে যায় সেটা কিন্তু আবারও প্রমাণিত। তো মোহনবাগান দলের নতুন সাইনিং তেকচাম অভিষেক সিং সে গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করে ভারতীয় ফুটবলে নজর কাড়ার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 1.8 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে এই তেকচাম অভিষেক সিংকে নিজেদের দলে সই করিয়েছে। অপরদিক দিয়ে ইস্টবেঙ্গল দলের নতুন সাইনিং জয় গুপ্তা সে গত 2 মৌসুম আগে FC গোয়া জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করে নিজের পরিচয় বানালেও গত মরশুমগুলোতে FC গোয়া দলে তেমন একটা গেম টাইম না পেলেও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তারা 1.6 কোটি টাকা ট্রান্সফার ফি দিয়ে এই জয়গুপ্তাকে নিজেদের দলে সই করিয়ে নিয়েছে। সেহেতু এই দুই প্লেয়ার সইয়ের বিষয়ে ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান কোন প্রধান বাজিমাত করেছে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।